বন্ধুরা, আপনারা কি কখনো এমনটা ভাবার চেষ্টা করেছেন বড় বড় বিজ্ঞানীরা সবাই ডাইমেনশন তথা মাত্রার কথা কেন বলতো? এই ডাইমেনশন কি, আর এটা ফিজিক্সের জন্য এত ইম্পর্টেন্ট কেন? সেই সাথে কি আছে 11th ডাইমেনশনে বা 11তম মাত্রাতে? কি এর রহস্য? এমনটা মনে করা হয় মানুষের মতোই এই অনন্ত ব্রহ্মাণ্ডে এমন অনেক সভ্যতা মজুদ আছে, যাদের মধ্যে কিছু আমাদের থেকে বিকশিত, আবার কিছু আমাদের থেকে পিছিয়েও আছে, অপরদিকে কিছু আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্সও হবে। কিন্তু এই অনন্ত ইউনিভার্সে বিভিন্ন সভ্যতার বিকাশের গতির পরিমাপটা কি? ফিজিক্সের ভাষাতে যদি আমরা বলি, তো কোনো সভ্যতার আধুনিকতার পরিমাপ এটা থেকেই করা যায় যে তারা কয়টি ডাইমেনশনে ভ্রমণ করতে পারে বা কয়টি ডাইমেনশন তাদের কন্ট্রোলে রয়েছে। বিজ্ঞানীদের অনুসারে এই অনন্ত ব্রহ্মাণ্ডে মোট 11টি ডাইমেনশন হতে পারে। এর মানে এই 11টি ডাইমেনশনের উপরে ভিত্তি করে এমন বেশ কিছু সভ্যতা মজুদ হবে যাদের কাছে সম্পূর্ণ ইউনিভার্সের ওপর রাজত্ব করার শক্তি হবে। তো আসুন বন্ধুরা, জানি 11টি ডাইমেনশনের শক্তি সম্পর্কে, আর এটাও জানবো গড কত নম্বর ডাইমেনশনে হতে পারে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা, আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। সর্বপ্রথম ডাইমেনশনের সম্পর্কে আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে নেই। ডাইমেনশন বা মাত্রা বলতে কোনো স্থান বা বস্তুর প্রতিটি বিন্দুকে নির্দিষ্ট করতে সর্বনিম্ন যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন তাকে বোঝায়। স্বাভাবিকভাবে ডাইমেনশন বলতে যে কোনো একটি দিককে বোঝায়, যেমন সরলরেখা একমাত্রিক, এর প্রতিটি বিন্দুকে সংজ্ঞায়িত করতে একটি মাত্র স্থানাঙ্কই যথেষ্ট। সরলরেখা হচ্ছে প্রথম মাত্রার সবথেকে উৎকৃষ্ট উদাহরণ। ধরে নিতে পারেন, যদি কোনো প্রাণী ফার্স্ট ডাইমেনশনে থাকে, তাহলে সেই প্রাণী শুধুমাত্র সামনে এবং পেছনে মুভ করতে পারবে। দ্বিতীয় ডাইমেনশন বা দ্বিতীয় মাত্রায় একটি তলের উপর কোনো বিন্দুর দৈর্ঘ্য ও প্রস্থ থাকবে, যেমন হচ্ছে বর্গ একটি দ্বিতীয় মাত্রাকে নির্দেশ করে। একটি কাগজের উপর একটি সরলরেখা টানলে সেটি হবে প্রথম মাত্রা, এবং সেই সরলরেখায় যখন দৈর্ঘ্য ও প্রস্থ থাকবে তখন সেটা হবে দ্বিতীয় মাত্রা। এর মানে একটি বস্তুর যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে তখন সেটি তৃতীয় মাত্রাকে নির্দেশ করে। এখানে আমরা প্রতিটি দিকে মুভ করতে পারি, আগে পেছনে, ডানে বাঁয়ে, ওপর দিকে, সব দিকেই। এই ডাইমেনশন আমাদেরকে প্রতিটি দিকে মুভ করার স্বাধীনতা দেয়, আর সেটা ছাড়াও একটি গঠনমূলক স্বাধীনতা আমরা এই ডাইমেনশনেই পাই। বেসিক্যালি এই ডাইমেনশনে স্বাধীন সভ্যতার জন্ম হয়, আর এখানে সর্বমোট 8টি কোঅর্ডিনেটস হয়ে থাকে। এগুলো তো ছিল স্ট্রাকচারাল ডাইমেনশন, মানে ওই ডাইমেনশন যেগুলো আমরা মানুষ বা অন্যান্য জীবকে আকার দিতে সহায়তা করে। কিন্তু এখন আসুন কথা বলি ওই সমস্ত মাত্রা বা ডাইমেনশনের, যা এই সমস্ত সাধারণ সভ্যতাকে অসাধারণ সব শক্তি দিয়ে তাদেরকে দেবতাদের মতো শক্তিশালী করে দেয়। শুরু করি আমাদের 4th ডাইমেনশন থেকে। প্রথমে বিজ্ঞানীরা এমনটাই মনে করতেন আমাদের দুনিয়া শুধুমাত্র 3টি ডাইমেনশনেই মজুদ আছে, কিন্তু যখন বিজ্ঞানী আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি দুনিয়ার সামনে রাখেন, তখন সবাই এটা বুঝতে পারেন এই ব্রহ্মাণ্ড ততটাও সীমিত নয় যতটা আমরা বুঝতে পারছি। আর এইখান থেকেই আলাদা আলাদা ডাইমেনশনের খোঁজ শুরু হয়। আর সময়ের সাথে সাথে বিজ্ঞানীরা আমাদের সামনে 11টি ডাইমেনশনকে রাখেন, যার মধ্যে 4th ডাইমেনশনের সম্পর্কে বিজ্ঞানী আইনস্টাইনই আমাদেরকে বলেছিলেন। এই 4th ডাইমেনশন হলো সময়, এর মানে টাইম। পরিস্থিতি যেমনই হোক না কেন, কিন্তু সময় একমাত্র এমন একটি জিনিস যার গতি কখনো থামে না। আর সময়ের 4th ডাইমেনশন হওয়ার মানে এটাই, হয়তো কোনো এমন সভ্যতাও উপস্থিত হবে এই ইউনিভার্সে যারা সময়কেও তাদের কন্ট্রোলে রেখেছে। কিন্তু 4D মানে 4th ডাইমেনশনের সভ্যতা কখনোই সময়কে তাদের আয়ত্তে আনতে পারবে না। ফিজিক্সের অনুসারে 4th ডাইমেনশন মানে 16টি কোঅর্ডিনেটস হয়ে থাকে, আর এর মধ্যে থাকা সভ্যতার কাছে শুধুমাত্র সময়ের আগে এবং পেছনে দেখার শক্তি হয়ে থাকে, কিন্তু ওই সময়ের সাথে কোনো প্রকার হস্তক্ষেপ করার ক্ষমতা তাদের থাকে না। ফিজিক্সের অনুসারে এই সভ্যতার প্রাণী ভবিষ্যতে আসা ঘটনাকে তো দেখতে পারে, কিন্তু তার পরিবর্তন করতে পারে না। আর এইরকমই অবস্থা তার অতীতের সাথেও হয়। 4th ডাইমেনশনে থাকা সভ্যতা তারা তাদের অতীতে দেখতে পারে, কিন্তু তার সাথে কোনো প্রকার কাটছাট করতে পারে না। কিন্তু একটিবার ভেবে দেখুন, কোনো এমন সভ্যতা আছে যার কাছে সময়ের অতীতে এবং ভবিষ্যতে দেখার ক্ষমতা আছে, এবং সেই ক্ষমতার ব্যবহার সে যে কোনো সময় করতে পারে। এই শক্তি তাকে কারো থেকে কম করে না, কারণ সে জানে ভবিষ্যতে কি হতে যাচ্ছে।
কিন্তু এই ইউনিভার্সের দৃষ্টিকোণ থেকে চতুর্থ মাত্রা ফোর্থ ডাইমেনশন এটা তো খুবই সামান্য একটি মাত্রা, যেটাকে আপনি হয়তো খুবই সহজভাবে বুঝেও গেছেন। কিন্তু ফিফথ ডাইমেনশনকে বুঝতে পারা প্রতিটি ব্যক্তির জন্য সহজ হবে না, কারণ ফিফথ ডাইমেনশন হয়ে থাকে প্যারালাল ইউনিভার্স। ফিজিসিস্টদের অনুসারে ফিফথ ডাইমেনশনে থাকা জীব প্যারালাল ইউনিভার্সে দেখতে পারে এবং ওইখানকার গতিবিধির উপর নজর রাখতে পারে। কিন্তু এইখানে একটি বিষয়, ফিফথ ডাইমেনশনের সভ্যতা শুধুমাত্র প্যারালাল ইউনিভার্সকে অবজার্ভ করতে পারবে, তার মধ্যে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। সিক্সথ ডাইমেনশন আমাদেরকে শক্তি দেয় টাইম ট্রাভেল করার। টাইম ট্রাভেল সবসময় আমাদের জন্য ভীষণই রোমাঞ্চকর একটি বিষয়। এমনিতেও আমরা টাইম ট্রাভেলকে নিয়ে বেশ কিছু প্যারাডক্সের তৈরি করে এটাকে আরও অধিক বেশি কমপ্লিকেটেড করে দিয়েছি, যার জন্য আমাদের কাছে এমনটাই মনে হয় টাইম ট্রাভেল করা সম্ভব নয়। কিন্তু ফিজিসিস্টদের এই ডাইমেনশনের সেকশনে টাইম ট্রাভেল সম্ভব। তাই এই ডাইমেনশনে মোট 64টি ম্যাথমেটিক্যাল পয়েন্টস হয়ে থাকে। এই ডাইমেনশনের সভ্যতা সময়ের আগে এবং পেছনে যেতে পারে এবং তার সাথে কিছুটা কাটছাঁটো করতে পারে। আর এখন এইখানে আরও একটি প্রশ্নের তৈরি হয়, যদি সময়ের পেছনে বা ভবিষ্যতে গিয়ে সময়ের সাথে কোনো প্রকার কাটছাঁট করা হয় তাহলে নতুন একটি টাইম লাইন ক্রিয়েট হতে পারে। সত্যি অর্থে টাইম ট্রাভেল ভীষণই জটিল একটি বিষয়। এই বিষয়টি নিয়ে নেক্সটের কোনো একটি ভিডিওতে ডিটেলসভাবে আলোচনা করব। কিন্তু বন্ধুরা, টাইম ট্রাভেল নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে যেটা স্টিফেন হকিং টাইম ট্রাভেলের সম্পর্কে কী ধারণা করতেন সেটি নিয়ে তৈরি করা একটি ডিটেলস ভিডিও। আপনি সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, সেটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন এবং ওপরের আই কার্ডে দেওয়া থাকলো। যাই হোক বন্ধুরা, এরপর সেভেন্থ ডাইমেনশন, যেটা 128টি ম্যাথমেটিক্যালস পয়েন্ট দ্বারা তৈরি। 7Dতে থাকা কোনো জীবের কাছে এইরকম শক্তি থাকবে, ও যে কোনো প্যারালাল ইউনিভার্সে ঘুরে বেড়াতে পারবে। আমরা মানুষ যেমন এক শহর থেকে অন্য শহরে অতি সহজেই ঘুরতে পারি এবং এক দেশ থেকে অন্য দেশে অল্প পরিশ্রমের মাধ্যমেই যেতে পারি, ঠিক এমনইভাবে সেভেন্থ ডাইমেনশনে থাকা সভ্যতা এক প্যারালাল ইউনিভার্স থেকে অন্য প্যারালাল ইউনিভার্সে যাবার ক্ষমতা রাখবে। এমন হতে পারে তাদের কাছে এমন কোনো ডিভাইস হবে, আর না হয় তাদের কাছে এমন কোনো শক্তি হবে, কিন্তু তাদের কাছে শক্তিটা হবে যার থেকে তারা প্যারালাল ইউনিভার্সে ট্রাভেল করতে পারবে। জানি এই সমস্ত কিছু আপনার কাছে কোনো মুভির কাহিনী মনে হচ্ছে, কিন্তু যদি আপনি সেভেন্থ ডাইমেনশনকে নিয়ে ইন্টারনেটে অধিক বেশি রিসার্চ করেন তো আপনি এই কনসেপ্টটিকে আরও সহজ ও ডিটেলভাবে বুঝতে পারবেন। কিন্তু এর থেকেও অধিক শক্তি আপনার কাছে তো এইটথ ডাইমেনশন মানে অষ্টম মাত্রাতে আসবে, কারণ এইটথ ডাইমেনশনে আপনি মাস্টার অফ অল সেভেন্থ ডাইমেনশন হয়ে যান। এই মাত্রাতে প্রবেশ করা মাত্রই আপনি আপনার পেছনের 7 মাত্রাকে আপনার আয়ত্তে আনতে পারবেন। আর এর মানে এটাই, আপনি এই ডাইমেনশনে অন্য কোনো প্যারালাল ইউনিভার্সে গিয়ে হস্তক্ষেপও করতে পারবেন। কিন্তু যখন বিজ্ঞানীরা এই ডাইমেনশনের সম্পর্কে আরও অধিক বেশি রিসার্চ করে তখন তারা এমনটাই জানতে পারে, ম্যাথমেটিক্যালি এই ডাইমেনশনে আপনার পাওয়ারের মধ্যে কিছুটা লিমিটেশন থাকবে, যার মধ্যে একটি লিমিটেশন এটাই, আপনি কোনো প্যারালাল ইউনিভার্সে গিয়ে তখনই কোনো প্রকার পরিবর্তন করতে পারবেন যখন আপনার অরিজিনাল ইউনিভার্স আর ওই প্যারালাল ইউনিভার্সের সময় এক সমান চলবে। যদি আমরা সায়েন্সের ভাষায় বলি তো আপনার ইউনিভার্সের টাইম গ্রিডস ওই প্যারালাল ইউনিভার্সের টাইম গ্রিডসের সাথে সেম হতে হবে, তাহলে আপনি অন্য প্যারালাল ইউনিভার্সে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কোনো প্রকার পরিবর্তন করতে পারবেন। যদি এটা না হয় তাহলে কোনো প্রকার পরিবর্তন করতে পারা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। এরপর আমাদের নেক্সট ডাইমেনশন, 9th ডাইমেনশন। এই ডাইমেনশনে আপনি যে কোনো প্যারালাল ইউনিভার্সে যে কোনো প্রকার পরিবর্তনকে অতি সহজেই করতে পারবেন, সে যে কোনো প্যারালাল ইউনিভার্সে যে কোনো টাইমে চলুক না কেন। এর মানে যেমনটা আপনি বিভিন্ন সুপার হিরো মুভিতে দেখে থাকেন, ঠিক তেমনইভাবে আপনি এই ডাইমেনশনে যে কোনো অন্য প্যারালাল ইউনিভার্সে গিয়ে পরিবর্তন করে আবার আপনি আপনার ইউনিভার্সে অতি সহজেই ফিরে আসতে পারবেন। আর এমনটাই মনে হবে যেন কোনো কিছুর পরিবর্তনই হয়নি। কিন্তু বাস্তবতার আধারে এই কথাটি ততটা আমাদেরকে সন্তুষ্ট করে না। আর এই মাত্রাতেও আপনার এই পরিবর্তনের একটি মূল্য আপনাকে অবশ্যই চুকাতে হবে। বিজ্ঞানীরা এমনটাই মনে করছেন, এই নবম মাত্রাকে আয়ত্ত করার পরেও যদি আপনি কোনো প্যারালাল ইউনিভার্সে কোনো প্রকার পরিবর্তন করেন তো তার প্রভাব আপনি আপনার টাইমলাইনেও পাবেন। ফর এক্সাম্পল, যদি আপনি কোনো দ্বিতীয় টাইমলাইনে গিয়ে আপনি যদি আপনারই কোনো রূপের ক্ষতি করে দেন তাহলে সেটার প্রভাব আপনিও আপনার টাইমলাইনে পাবেন। বন্ধুরা, এই 9th ডাইমেনশনকেই
ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড ডাইমেনশন মনে করা হয়। এই মাত্রাতে আপনি যদি কোনো প্যারালাল ইউনিভার্সে গিয়ে আপনারই মতো দেখতে কোনো রূপের যদি ভালো কিছু করেন, তাহলে এখানে আপনারও আপনার ইউনিভার্সে ভালো কিছুই হবে। এর মানে প্যারালাল ইউনিভার্সে গিয়ে আপনি যেমন কর্ম করবেন আপনার ইউনিভার্সে তেমনই ফল পাবেন। এবার সর্বশেষ ডাইমেনশন বা মাত্রা, যেটাকে 10th ডাইমেনশন বলা হয়ে থাকে। আবার অনেকে এটাকে গড ডাইমেনশন বলেও জেনে থাকেন। আমাকে অনেক সময় অনেকে এমন একটি প্রশ্ন করেন যে সত্যি গড বলে কোনো কিছু আছে? যদি আমি বিজ্ঞানের ভাষায় এই প্রশ্নের উত্তর দেই, তাহলে আমি এটাই বলবো, 10th ডাইমেনশনে থাকা সভ্যতাই বিজ্ঞানের ভাষাতে গড হতে পারে। এদের কাছে ওইরকম সর্বপ্রকার শক্তি হয়ে থাকে যার আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না। এই ডাইমেনশনের সভ্যতা যে কোনো সময় রেখাতে আগে এবং পেছনে গিয়ে নিজের ইচ্ছা অনুসারে পরিবর্তন করতে পারবে। তার জন্য তাদের কোনো প্রকার ক্ষতি হবে না, কারণ এই সভ্যতার মানুষজন সবাই সময়ের থেকেও ওপরে আছে। এই মাত্রা বা ডাইমেনশনের সভ্যতা এই ব্রহ্মাণ্ডে ঘটে যাওয়া যে কোনো ঘটনার থেকেও ওপরে আছে। আর আমরা বলতে পারি এই ডাইমেনশনের লোক আমাদের ব্রহ্মাণ্ডে হওয়া যে কোনো ঘটনা ঘটাতে বা থামাতে পারে। এরা চাইলে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের অতীতকেও পরিবর্তন করে দিতে পারে। এই ডাইমেনশনের লোকদের কাছে সময়ের কোনো প্রকার মূল্য নেই এবং কি তারা সাংসারিক জীবন বা ট্রেডিশনাল লাইফের থেকেও অনেকটাই ওপরে। তাই যেহেতু তাদের কাছে সময়ের কোনো প্রকার মূল্য নেই, তাই এমনটা বলা হয়ে থাকে তারা অমর হয়ে থাকেন। কিন্তু এখানে আমরা 10th ডাইমেনশনেই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের শক্তিকে সম্মিলিত করে দিয়েছি। কিন্তু এরপরে 11তম মাত্রাতে কি আছে, এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। বিজ্ঞানের 11th ডাইমেনশনের কোঅর্ডিনেটসকে মিলিয়ে কোনো প্রকার ডিটেলস সামনে রাখতে পারেনি। আর তখন তাদের সামনে শুধুমাত্র একটি উত্তরই আসে, দ্য ক্রিয়েটর। আমরা এটা জানি না এই ব্রহ্মাণ্ড এবং এই দুনিয়ার আরও অন্যান্য সব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কে। আর যদি এই সব কিছুই কোনো সিঙ্গুলারিটি থেকে আসে, তো ওই সব কিছু শুরু কিভাবে হয়েছিল? ওই সিঙ্গুলারিটি ওইখানে আসলো কি করে? 11তম মাত্রা ওই মাত্রা যার সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না, কিন্তু 11th ডাইমেনশন আছে এটা তো সুনিশ্চিত। আর ওই ডাইমেনশন পর্যন্ত যে সভ্যতা পৌঁছাতে পেরেছে, সত্যি অর্থে তাদের কারণেই আমাদের এই ব্রহ্মাণ্ড এবং এই অনন্ত ব্রহ্মাণ্ডের ভারসাম্য টিকে আছে। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সব 11টি ডাইমেনশনের সম্পর্কে বলেছি। এদের মধ্যে কোন ডাইমেনশনটি আপনার কাছে সব থেকে ভালো লেগেছে এবং আপনি কোন ডাইমেনশনে যেতে চান সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই নতুন শিখেছেন। যদি এমনটাই হয় তাহলে এই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সায়েন্টিফিক ভিডিওর এমনই সব লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।